আসসালামু আলাইকুম। আজ থেকে হইতেছে আমাদের টপিক শুরু হবে হাইপোথিসিস টেস্টিং ইন ক্লিনিক্যাল ট্রায়ালস। অর্থাৎ আপনারা মেইনলি বায়োস্ট্যাটিস্টিক্স করতেছেন এইগুলো শেখার জন্যই। সো টপিক অনেক আমি ভাগ ভাগ করে লেকচার ওয়াইজ ভাগ মানে ভিডিও আপলোড করবো আর কি। আজকে সব পড়াবো না। আজকে হইতেছে আমরা দেখবো শুধু এইটুকু পর্যন্ত। আজকে আমরা এটুকু পড়বো কি কি সেটা হচ্ছে প্রথমে ওভারভিউ অফ ড্রাগ রিভিউ প্রসেস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস। এটা এক্সামে আসবে না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাবো যে কিসের জন্য আপনারা বায়োস্ট্যাটিস্টিক্স পড়তেছেন। এরপর হচ্ছে হাইপোথিসিস টেস্টিং এর ওভারভিউ দেখবো, তারপর আমরা দুইটা ছোট ডেফিনিশন দেখবো, আর তারপরে জাস্ট আমরা এই একটা ম্যাথ দেখবো। সো তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমে আসতেছে আমাদের কি যে কি ওভারভিউ অফ ড্রাগ রিভিউ প্রসেস অ্যান্ড ক্লিনিক্যাল ট্রায়ালস। সো এখানে একটা গাইডলাইন্স দেওয়া আছে। এটা কি, এটা খুলে নেট হইতেছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হইতেছে আপনার পাবলিশ করছে আর কি, যে গাইডলাইন্স ফর গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস জিসিপি ফর ট্রায়ালস অন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস বাংলাদেশ। সো মেইনলি বিষয়টা কি আমি বলি, যে আমরা যখন যে ওষুধগুলো নিই সেই ওষুধগুলো তো আমরা সরাসরি একদম নিই না। প্রথমে সেগুলো বানানো হয়, এরপরে সেগুলো ল্যাবে হইতেছে অ্যানিমেলের উপর টেস্টিং করা হয়, তারপরে সেগুলো মানে স্বেচ্ছাসেবকদের উপরে টেস্ট করা হয়, এরপরে হইতেছে পেশেন্টদের উপরে টেস্ট করা হয়, তারপরে বাজারজাত করা হয়, বাজারজাত করার পর হচ্ছে আবার টেস্ট করা হয়, মানে মার্কেটাইজড করার পরেও। সো এই টেস্টগুলোর মধ্যে বেশ কিছু স্টেজ হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয়। মেইনলি ওইগুলো হচ্ছে হাইপোথিসিস টেস্টিং করতে হয় আর কি। সো ওই টেস্টিংগুলোর ব্যাপারে আমরা দেখবো। যেমন এখানে চাইলে আপনারা প্রোডাক্ট দেখতে পারেন, যেমন ফেজ 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ মেডিসিন যে প্রস্তুত করা হয় সেটার 4টে ফেজ থাকে। ফেজ 1 কি করে যে these are first trials of new active ingredient or new formulations in man, often carried out in healthy volunteers. The purpose is to establish a preliminary evaluation of safety and first outline of it. প্রথম ফেজে কি করে যে ফার্মাকোকিনেটিক আর ফার্মাকোডাইনামিক একটা প্রোফাইল রেডি করে। এরপরে হচ্ছে এই ট্রায়ালগুলো কোথায় করা হয়েছে কি লিমিটেড নাম্বার অফ সাবজেক্টস অ্যান্ড অফ অ্যান অ্যাট লার্জার স্টেজ কম্পারেটিভ। এইখানে মেনলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের দরকার পড়ে, যেমন প্লেসবুক কন্ট্রোল ডিজাইন, অর্থাৎ এক্সপেরিমেন্টাল ডিজাইন যেখানে আছে সেখানে হইতেছে আপনার হাইপোথিসিস টেস্টিংও থাকবে। এই যে ফেজ 2টাই আর কি, যে দেয়ার পারপোজ ইজ টু ডেমনস্ট্রেট থেরাপিউটিক অ্যাক্টিভিটি অ্যান্ড টু অ্যাসেস শর্ট টার্ম সেফটি অফ দি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইন পেশেন্টস suffering from disease or condition for which the active ingredient is intended. তারপর হচ্ছে এই ফেজ 3তেও হচ্ছে হ্যাঁ এখানে ওই যে এফিকেসির কেস আছে, তো এখানে হাইপোথিসিস টেস্টিং ইউজ করা হবে। এবার ফেজ 4 হচ্ছে অর্থাৎ মার্কেটাইজ করার পরেও হালকা পাতলা ইউজ করা হয়। মেনলি এই যে যেখানে হইতেছে ক্লিনিক্যাল ট্রায়ালের বিষয় আছে সেইখানে হইতেছে হাইপোথিসিস টেস্টিংও থাকে আর কি। সো এই কনসেপ্টগুলো হইতেছে এই লেকচারগুলোতে শেখানো হবে। সো আমি ভাগ ভাগ করে করে শেখাবো, কজ টপিক অনেক এমন হইতে পারে কিছু কিছু টপিক হচ্ছে এক্সক্লুড করে দেবে সিলেবাস থেকে। সো আমার সবই দেখানো লাগবে, ওই জন্যই ভাগ করে দেখাবো, কারণ একবারে দেখলে ভুলে যাবেন বারবার। সো প্রথমে আমরা হাইপোথিসিস টেস্টিং এর একটা ওভারভিউ দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো একটা এক্সাম্পল চিন্তা করেন যে অ্যাজিউম দ্যাট এ বেকার সেড দ্যাট দ্য মিন সাইজ অফ হিজ লোফ ইজ 15 সেন্টিমিটার আর গ্রেটার। মানে সে যেই রুটিগুলো বানায় সেগুলো হইতেছে 15 সেন্টিমিটার বা এর থেকে বড় হবে, সেটা হইতেছে বলছে ও ধারণা করছে। তো এখন মনে করেন যে আপনি হইতেছে ওর থেকে একটা রুটি কিনছেন, রুটির পর আপনি দেখেন যে কি ওটা 15 সেন্টিমিটার থেকে ছোট। এরপর আপনি একটু সন্দেহ করলেন যে ও কি মিথ্যা বলতেছে। তারপর আপনি দোকানে গেছেন, দোকান থেকে 30টা রুটি কিনছেন, অর্থাৎ 30টা রুটি স্যাম্পল করছেন। স্যাম্পল করার পর আপনি দেখেন যে কি স্যাম্পল মিন হচ্ছে কত 12 সেন্টিমিটার। তাহলে তো আপনি আরও বেশি সন্দেহ জাগলো। ও বলছে 15 সেন্টিমিটার, আমি 30টা স্যাম্পল করলাম, স্যাম্পল মিন 12 সেন্টিমিটার, কেন তো কি মিথ্যা বলছে আসলে। সো এই কেসে এখন আপনি সরাসরি বলতে পারবেন না মিথ্যা বলছে কিনা, কারণ এমন হইতে পারে যে কি আপনি যে এই রুটি যে কিনছেন এই রুটির কিন্তু বলতে গেলে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হবে আর কি, অর্থাৎ একটা বেল শেপড কার্ভ হবে। এমন হইতে পারে যে কি আপনি যে রুটিগুলো নিয়েছেন সেই রুটিগুলো হইতেছে একদম ওই বেল শেপড কার্ভের বাম সাইডে ছিল। সো বাম সাইডে যদি থাকে তাহলে সেই রুটিগুলো একটু ছোট হবে, এটাই স্বাভাবিক। হয়তো আর সামনে অনেক বড় বড় ছিল যেগুলো আপনি ধ্যান নাই। সো এখন এই কেস কী করা যায়? সো এখন এই জন্য আপনার একটা হাইপোথিসিস টেস্ট করতে হয়। ওই টেস্টটা করে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সে মিথ্যা কথা বলতেছে কিনা। পুরোপুরি বুঝবেন না, বাট আপনি অ্যাটলিস্ট যে 95% বা 99% আপনার ইচ্ছা মতো ওই শিওরটা হইতে পারে। সো
দেখি যে হাইপোথিসিস টেস্টিংটা কীভাবে করে। প্রথমে আমরা দেখবো যে ম্যানুয়ালি কীভাবে করা হয়, পরে এসে আমরা ম্যাথ দেখবো, কারণ ম্যানুয়ালিটা বললে কিছু কিছু কনসেপ্ট পড়ানোই সহজ হবে। সো আপনি কী করছেন, এই যে আপনি 30টা রুটি নিয়েছেন, নিয়ে হচ্ছে ওদের সাইজটা স্যাম্পল করছেন, এই যে 30টা ভ্যালু পাইলেন, এটার আমরা বলতেছি লো সাইজের স্যাম্পল ডেটা সেট বা ভ্যারিয়েবল। এখন কেউ যে মনে করছেন যে আপনি সে মিথ্যা কথা বলছে, সো ইন দ্যাট কেস ইউ ক্যান কন্ডাক্ট এ হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিং এর ফার্স্ট স্টেজটা কি, সেটা হচ্ছে একটা নাল হাইপোথিসিস ডিফাইন করা। সে নাল হাইপোথিসিস কি, যে জিনিসটা হইতেছে আপনাকে বলা হয়েছে বা যে জিনিসটা হইতেছে আমরা সত্য হিসেবে জানি। আপাতত আমরা সত্য হিসাবে জানি কি, যে সে যা বলছে তাই, মানে সেই বেকার কি বলছিল তার রুটির সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার আর গ্রেটার। সো এটা হইতেছে পপুলেশন মিন। পপুলেশন মিন কি 15 সেন্টিমিটার আর গ্রেটার। আর আপনি কি ভাবছেন, আপনি ভাবছেন যে কি সেই রুটির সাইজগুলো বা রুটির মিন সাইজ বা সেই পপুলেশন মিনটা হচ্ছে 15-এর কম, কারণ আপনি পাইছেন কত, আপনি 12 পাইছেন না, সো আপনি বলবেন কি সেটা 15-এর কম। সো আল্টারনেটিভ হাইপোথিসিস এইটা হচ্ছে আপনার বিশ্বাস। অ্যান্ড আপনার টার্গেটটা কি থাকবে, আপনি দেখবেন যে কি আপনি সঠিক নাকি উনি সঠিক। সো এটা হচ্ছে আপনার বিশ্বাস আর কি, মানে আপনি যে বিষয়টা সন্দেহ করছেন সেটা হচ্ছে আল্টারনেটিভ হাইপোথিসিস, বা যে বিষয়টা আপনি টেস্ট করতে চান সেটা হচ্ছে আল্টারনেটিভ হাইপোথিসিস থাকবে। সো মেডিকেল কনটেক্সটে বা ওষুধের কনটেক্সটে কী হয়, যে একটা ওষুধ অলরেডি এক্সিস্ট করে, সেই ওষুধ মনে করেন যে কি 15 ইউনিট হইতেছে মানে ডিজিজ সারাইতে পারে আর কি। এখন আপনি মনে করেন যে কি আপনি একটা ওষুধ বানাইলেন, বানানোর পরে মনে হচ্ছে যে এটা হচ্ছে 18 ইউনিটে, অর্থাৎ একটু ভালোভাবে হইতেছে রোগ সারাইতে পারে। তো ওই ক্ষেত্রে হইতেছে আপনারা নাল হাইপোথিসিস কি দিবেন, অলরেডি যে ওষুধটা আছে সেই ওষুধের শক্তি আর পরে হইতেছে আপনার শক্তি, অ্যাল্টারনেটিভ হাইপোথিসিসে দিয়ে দিয়ে পরে হইতেছে আপনি ওগুলো ডিফারেন্সিয়েট করবেন। ওইগুলো ম্যাথে আসছে আমরা দেখবো। সো আগে আমরা দেখি ম্যানুয়ালি বিষয়টা কীরকম, মানে একটা সিমুলেশন দেখানোর চেষ্টা করি আর কি। সো অনেক মেথড আছে এই হাইপোথিসিস টেস্টিং কন্ডাক্ট করার জন্য। এর মধ্যে হইতেছে আমরা বুটস্ট্র্যাপ সামথিং একটা দেখি। সো আমাদের কাছে দেখি এটা আছে না, এটা তো আছেই। সো এখান থেকে আমরা করবো কি, যে ক্রিয়েট এ বুটস্ট্র্যাপস রিস্যাম্পল অফ সাইজ 100 ফ্রম এই যে ওই আমাদের স্যাম্পল ডেটা সেট। যে মানে কি এখানে যে 30টা ভ্যালু আছে না, এই 30টা ভ্যালু থেকে আপনি হইতেছে র্যান্ডমলি 100টা ভ্যালু নেন। মানে হইতেছে একটা ভ্যালু আপনি যদি 2বার নিতে পারেন, বাট র্যান্ডমলি নেবেন, মানে আপনি দেখে নেবেন না। ওই কম্পিউটারে যেরকম র্যান্ডম নাম্বার জেনারেটর থাকে না, ওইগুলো ইউজ করে এই 30টা থেকে আপনি উইথ রিপ্লেসমেন্ট করে আপনি 100টা ভ্যালু নেবেন, র্যান্ডমলি নিলেন, একটা বুটস্ট্র্যাপ রিস্যাম্পল হইলো। তারপরে আবার এখান থেকে আবার ওরকম করে র্যান্ডমলি আবার 100টা নেবেন, এভাবে 2টা হইলো। এভাবে করতে হইতেছে আপনি মনে করেন অনেকবার এই প্রসেসটা রিপিট করেন, মনে করেন 670 বার রিপিট করলেন, তাহলে এখন হইতেছে আপনার কাছে 670টা বুটস্ট্র্যাপ রিস্যাম্পল আছে। এখন এই 670টা বুটস্ট্র্যাপ রিস্যাম্পল থেকে আপনি প্রত্যেকটার মিন ক্যালকুলেট করেন, তাহলে এখন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে হচ্ছে এখন 670টা মিন অফ বুটস্ট্র্যাপ রিস্যাম্পলস। তো এরপরে 670টা মিন আছে, যে সেই মিন নিয়ে আপনি একটা নতুন ডেটা সেট বা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেন, এটাকে আমরা নাম দিলাম বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশন। এখন আপনি কি দেখবেন, এই যে বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশন আছে না, আপনি এখন দেখবেন যে সেই বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশনে যে 15 থেকে কম ভ্যালু আছে কয়টা, মানে আপনার এই অল্টারনেটিভ হাইপোথিসিসের প্রবাবিলিটিটা আপনি টেস্ট করবেন। আপনি দেখবেন যে কি আপনার টার্গেটকে আপনি তো এটাই বের করতে চান যে কি আপনি বলছেন যে কি তার এভারেজে রুটির সাইজ হচ্ছে 15-এর কম, তাই তো। এখন আপনার কাছে তো অনেকগুলো স্যাম্পল মিন আছে, এখন আপনি তাহলে দেখেন যে কোন স্যাম্পল মিনগুলা এই 15 থেকে কম, কারণ এটা আপনার স্যাম্পল মিন ছিল, তাইলে আপনি একটা ধারণা পাবেন। সো আপনি দেখেন যে কি ওই বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশনের কতগুলো ভ্যালু 15 থেকে কম। সো মনে করেন আপনি দেখলেন যে কি 670টা বুটস্ট্র্যাপ স্যাম্পলিং মিনের মধ্যে এই 640টার স্যাম্পল মিন হইতেছে 15 থেকে ছোট, তাহলে আপনার এই প্রবাবিলিটিটা কত, অর্থাৎ আপনি যে একটি স্টেটমেন্ট দিচ্ছেন সেটার প্রবাবিলিটিটা কত আসতেছে, সেইটার প্রবাবিলিটি আসতে হচ্ছে 0.96, অনেক বেশি। এখন তাহলে হইতেছে এরপরে তাহলে কি এখন ওই যে নাল হাইপোথিসিস যে করছে, মানে ওই বেকার হইতেছে যে ওই স্টেটমেন্টটা দিছে, তাহলে তার স্টেটমেন্ট যে কারেক্ট এটার প্রবাবিলিটি কত আসতেছে 1 - 0.96 বা 0.04। এইটাকে আমরা পি ভ্যালু বলে থাকি। পি ভ্যালু এভাবেই, হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে পি ভ্যালু বলি। সো পি ভ্যালুর হইতেছে অনেক স্ট্রং একটা ডেফিনেশন আছে যেখানে দেওয়া হয়েছে হ্যান ত্যান হাবি যাবি। সো পি ভ্যালু অ্যাকচুয়ালি কি অ্যান্সার করে যে ইফ দ্য নাল হাইপোথিসিস ওয়ার ট্রু, মানে বেকারের কথা যদি সত্য হইতো, তো হোয়াট আর দ্য চান্সেস দ্যাট আই উড অবজার্ভ সামথিং অ্যাজ এক্সট্রিম অ্যাজ দিস অর ইভেন মোর এক্সট্রিম, মানে বেকারের কথা যদি সত্যি হইতো তাইলে আমি সেই বেকারের কথা অনুযায়ী একটা স্যাম্পল থেকে রেজাল্ট পাইতাম,
সেই প্রবাবিলিটিটা কী ছিল আর কি। মানে মোদ্দা কথা হইতেছে একদম ব্রোডার পার্সপেক্টিভ থেকে যদি বলেন পি ভ্যালু কি ইজ দ্য প্রবাবিলিটি অফ দি নাল হাইপোথিসিস বিং ট্রু। যদিও বিষয়টাকে এভাবে বলা হয় না, বাট আপনি এইভাবে যদি চিন্তা করেন তো বিষয়টা আপনার কাছে বেশি ক্লিয়ার হবে। পি ভ্যালুর ডেফিনেশন কখনো আসে না, বাট যদি আসেই তাতে যে আপনি ফর্মাল ডেফিনেশনটা দিবেন। The formal definition of p-value is a probabilistic measure to figure out how extreme our data is compared to the null hypothesis. মানে p-value কে যে কি নাল হাইপোথিসিসের সাথে আমাদের স্যাম্পল ডেটাটা কতটা কনসিস্টেন্ট সেটার একটা প্রবাবিলিস্টিক মেজার হচ্ছে p-value। তো ইউজুয়াল কেসে, মেবি মেডিকেল কেসে না, বাট ইউজুয়াল কেসে হচ্ছে p-value যদি 0.05 এর কম হয়ে যায় তাহলে আমরা হইতেছে এই নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিই। কেন এটা করি? কারণ হচ্ছে এই যে আমাদের যে একটা বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশন আছে, এই বুটস্ট্র্যাপ ডিস্ট্রিবিউশনে মিন থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 95% ডেটা পয়েন্ট কিন্তু স্টোর থাকে, আর এইগুলোকে আমরা মেনলি ইউজুয়াল ডেটা বলি। আর যদি 2 থেকে যদি পার হয়ে যায় তখন সেগুলো কিন্তু আমরা আনইউজুয়াল ডেটা বা আউটলায়ার বলে থাকি ক্ষেত্র বিশেষে। এই জন্যেই আপনার বিষয়টা হয় কি যে কি ওই 95%-এর মধ্যে যদি আপনি ভ্যালু পেয়ে যান তাহলে ওইটা আমরা ইউজুয়াল ডেটা বলে আমরা ভাবি যে কি মেবি কোনো স্যাম্পলিংয়ের কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য পড়ার আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করি না। কিন্তু বিষয়টা হইতেছে কি ভ্যালু যদি একদম সেই 95%-এর বাইরে চলে যায়, মানে হচ্ছে একদম বাইরের শেষের দিকে যদি চলে যায় তখন পি ভ্যালু হয়ে যায় হচ্ছে 1-95 বা 0.05 আর কি, অর্থাৎ তখন সেটা হয়ে যায় একটা আনইউজুয়াল ডেটা। ওই জন্য হইতেছে আমরা মেনলি যে পি ভ্যালু যদি 0.05 এর কম হয়ে যায় তখন আমরা হইতেছে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে দিই। এরপর আসে হচ্ছে যে দুইটা টাইপ 1 মানে ইরর্স আসতেছে, একটা হচ্ছে টাইপ 1 ইরর, একটা টাইপ 2 ইরর। এইগুলো থিওরিস না, এগুলো থিওরিস অ্যাকচুয়ালি আসে না, জাস্ট বোঝানোর জন্য বোঝানো আর কি। টাইপ 1 ইররটা কি যে অবজার্ভিং এ ডিফারেন্স ইভেন তো দেয়ার ইজ নো ডিফারেন্স, এটাকে আলফা ইররও বলে। আলফা কি যে ইজ দ্য প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ 1 ইরর, আলফাকে হচ্ছে আমরা সিগনিফিকেন্স লেভেলও বলি। সো আলফা মেনলি কি যে আপনি একটা ডিফারেন্স অবজার্ভ করছেন, মানে অবজার্ভ করছেন কি যে আপনি দেখতেছেন যে কি সেই বেকার বলছে হইতেছে কি তার রুটির সাইজ 15 সেন্টিমিটার, আপনি 12 সেন্টিমিটার দেখলেন, দেখার পরে আপনি টেস্ট করলেন, টেস্ট করার পরে আপনি দেখলেন যে আপনার কথাই সঠিক, তার কথা হইতেছে ভুল হওয়ার চান্সই বেশি। বাট বিষয়টা কিন্তু এমন হইতে পারতো যে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না, কারণ আপনি যে টেস্ট করছেন সেই টেস্টের মধ্যে অ্যাকচুয়ালি ভুল, অর্থাৎ নেচারে এরকম জিনিস হইতেই পারে। ওইটাকে আমরা তখন বলি কি যে টাইপ 1 এরর, যে আপনি একটা ডিফারেন্স অবজার্ভ করছেন, ওকে গুড, এরপর আপনি অর্থাৎ টেস্ট করার পরেই আপনি দেখছেন যে কি মানে ডিফারেন্স আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু কোনো ডিফারেন্স নাই, সেটা নেচারে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই, ওই কেসে হইতেছে এটা বলা হইতেছে যে কি টাইপ 1 এরর। এরপর আসে হচ্ছে যে কি টাইপ 2 এরর, ফেলিং টু অবজার্ভ এ ডিফারেন্স ওয়েন ডিফারেন্স এক্সিস্ট। মানে মনে করেন যে কি ওই সে রুটির সাইজ বলছে এবার হচ্ছে 15 সেন্টিমিটার, ওটা আসলে 15 সেন্টিমিটার না, ওটা আসলে মনে করেন আরো কম হবে। এখন কথা হইতেছে যে কি আপনি দেখছেন যে কি কম, আপনি দেখলেন 12 সেন্টিমিটার বার্তা, এরপর আপনি হাইপোথিসিস টেস্টিংও করলেন, টেস্টিং করার পরও দেখলেন যে কি আপনার কথা হইতেছে সমর্থনযোগ্য না, মানে এনাফ প্রমাণ নাই, ওই বেকার যা বলছে সেটার পক্ষে এভিডেন্স বেশি, মানে সেই বেকারের কথা সঠিক ওইটার প্রবাবিলিটিটাই অনেক বেশি, 0.95 এর কাছে এরকম। সেই ক্ষেত্রে কি হলো যে অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্স ছিল, বাট আপনার টেস্ট করে আপনি কোনো ডিফারেন্স ধরতে পারেন নাই, এটা বলা হচ্ছে টাইপ 2 এরর। আর বিটা হচ্ছে কি যে প্রবাবিলিটি অফ কমিটিং টাইপ 2 এরর। এরপর আরও দুটো টার্ম আছে, ইফেক্ট সাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার, খুবই ইম্পর্টেন্ট, মানে বা স্ট্যাটিস্টিশিয়ানদের কনটেক্সট অনেক ইম্পর্টেন্ট আর কি। সো এই জিনিসগুলো হইতেছে আমরা যখন ম্যাথ দেখবো তখন আস্তে আস্তে দেখবো। এরপর আসছে হচ্ছে কি টেইলস। সো টেইলস কি, আমরা যখন হাইপোথিসিস টেস্টিং করি তখন দুই ধরনের এক্সাম থাকে, হচ্ছে ওয়ান টেইল টেস্ট আর একটা হচ্ছে টু টেইল টেস্ট। সো ওয়ান টেইল টেস্ট কি, when you try to understand whether the population mean is greater or less than a value, মানে ওই যে আমরা যে বেকারের এক্সাম্পল দেখলাম আর কি, আপনি যদি কখনো একটা টেস্ট করেন, যে টেস্ট করে আপনি জানতে চান যে কি একটা ভ্যালু হইতেছে পপুলেশন মিন থেকে বড় হবে নাকি ছোট হবে, সো ওই ক্ষেত্রে হইতেছে আমরা যে ওয়ান টেইল টেস্ট করি। যেমন ধরেন এক্সাম্পল যে ওই বেকারের এক্সাম্পলটাই যদি দিই, আপনি এখানে কি বের করতে চাইছিলেন, আপনি প্রমাণ করতে চাইছিলেন বা আপনি ইনভেস্টিগেট করতেছিলেন যে কি সেই বেকার বলছে তার রুটির এভারেজ সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার, কিন্তু সেটা কি আসলে 15 সেন্টিমিটার নাকি এর থেকে কম, যেহেতু আপনি কম মেজার করতেছেন এই জন্য সেটা হচ্ছে একটা লেফট টেইল টেস্ট, এই যে বা ওয়ান টেইল টেস্ট আর কি। সো ওয়ান টেইল টেস্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে লেফট টেইল আর একটা হচ্ছে রাইট টেইল। সো লেফট টেইল কি, যে এক্সাম্পল একজন বেকার বলছে যে কি তার রুটির সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার, আপনি বিলিভ করেন যে কি সেটা হচ্ছে 15 সেন্টিমিটার থেকে কম, তাহলে আপনার
তাহলে নাল হাইপোথিসিসটা কি হইতেছে মিউ ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে মিউ লেস দেন 15 সেন্টিমিটার, লেস দেন যেহেতু আছে তাই এটা হচ্ছে একটা লেফট টেইল টেস্ট। এরপর হচ্ছে কি রাইট টেইল টেস্ট। সো রাইট টেইল টেস্ট জিনিসটা কি? সো মনে করেন একজন বেকার বলছে যে তার রুটির সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার, মানে এভারেজ আর কি 15 সেন্টিমিটার। আপনি বিশ্বাস করেন যে কি না ওটা হইতেছে গ্রেটার দেন 15 সেন্টিমিটার। এখন যেহেতু আপনি গ্রেটার হিসাব করতেছেন তো এটাকে বলা হচ্ছে রাইট টেইল টেস্ট। এরপর হচ্ছে কি টু টেইল টেস্ট। এটার কোনো ডিভিশন নাই, এটা জাস্ট একটা টু টেইল টেস্ট। এটা হইতেছে কি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই যে সেই বেকার বলছে হচ্ছে তার রুটির সাইজ হচ্ছে 15 সেন্টিমিটার, কিন্তু আপনি বিশ্বাস করেন যে এটা 15 সেন্টিমিটার না, বেশি হইতে পারে কম হইতে পারে, কি হবে সেটা না, বাট আপনি বলবেন যে এটা 15 সেন্টিমিটার না, বেশি বা কম হবে সেটা দেখার বিষয় নাই আর কি। সো এই কেসে সেটা আমরা কি বলি, আমরা বলেছি সেটা হচ্ছে টু টেইল টেস্ট। এবার আসি হচ্ছে আমাদের আসল পড়ায় যে হাইপোথিসিস টেস্টিং ফর কম্পেয়ারিং মিনস। সো প্রথম টেস্ট আমরা দেখি ওয়ান স্যাম্পল সেট টেস্ট। এটা একদম বেসিক লেভেলের হাইপোথিসিস টেস্টিং আর কি। সো এটা আমরা কখন ইউজ করবো? যখন হচ্ছে আমাদের পপুলেশন মিনটা জানা থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও জানা থাকবে, আর এরপর হচ্ছে উই হ্যাভ এ স্যাম্পল দ্যাট বিলংস টু দ্যাট পপুলেশন। মানে হইতেছে আমাদের একটা স্যাম্পল আছে যেটা ওইখান থেকে আমরা নিছি, বাট আমরা সাসপেক্ট করি যে কি সেই স্যাম্পল আসলে ওই পপুলেশনের না। এক্সাম্পল দেখলে বুঝবে যে এইখানে কি সব বলা হয়েছে। তো টু সলভ দিস কনফিউশন উই কন্ডাক্ট ওয়ান স্যাম্পল সেট টেস্ট। একটা এক্সাম্পল দেখেন, a clinical trial investigates whether a new medication lowers LDL cholesterol levels to below 120 unit on average. The population standard deviation of LDL levels is known to be 10 unit. A random sample of 15 patients shows a mean LDL level of 118 unit. এখন কি বলছে যে কি at a significance level of 0.01 test if the mean LDL level is significantly less than 120 unit. বিষয়টা কি হইতেছে, একটা হচ্ছে মেডিকেশন আছে, একটা এক্সিস্টিং মেডিকেশন আছে, সেই মেডিকেশন হইতেছে কোলেস্টেরল লেভেলকে রাখে হইতেছে 120 ইউনিটে, অর্থাৎ ওই মেডিকেশন ইউনিট হইতেছে কোলেস্টেরল লেভেলটা রাখে কততে 120 ইউনিটে। এখন নতুন আর একটা হইতেছে আবিষ্কার করা হয়েছে, এরপরে সেই নতুন একটা যে ওষুধ বা মেডিকেশন আবিষ্কার করা হয়েছে সেটা হইতেছে 50 জন পেশেন্টের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। অ্যাপ্লাই করার পরে দেখা হয়েছে যে ওই পেশেন্টদের এলডিএল লেভেল এভারেজে আসছে কত 118, এক্সিস্টিং ছিল কত 120, নতুনটাই আসছে কত 118। অর্থাৎ আমরা কিন্তু তাহলে ধারণা করতে পারি যে নতুনটা হইতেছে কাজ করতেছে। বাট ওই যাবার যেটা বললাম যে স্যাম্পলিং করাইতে কোনো ভুল হইতে পারে, এমন হতে পারে যে কি বেশি হেলদি পেশেন্ট নিয়ে ফেলছে বা বেশি উইক পেশেন্ট নিয়ে ফেলছে, যে কারণে এই ডিফারেন্সটা আসছে। বাট ইউজুয়ালি নেচার এরকম কোনো ডিফারেন্স এক্সিস্টই করে না, ওই টাইপ 1 টাইপ 2 এর মতো আর কি। সো এই কেসগুলো করার জন্য এখন হইতেছে আমাদের একটা হাইপোথিসিস টেস্টিং করা লাগবে। সো একটা সিগনিফিকেন্ট লেভেল দেওয়া থাকে, মেইনলি 0.05 ধরা হয়, বাট এখানে 0.01 দিচ্ছে, যেহেতু মেডিকেলের ক্ষেত্রে আর কিছু একটু বেশি আর কি স্ট্রং হইলে ভালো হয়, মানে পাওয়ারটা বাড়তেছে, স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা বাড়তেছে আর কি। যদি ওটা ড্রব্যাকও আছে, বেশি কমায় ধরলে আছে, যাই হোক সব পরে। এখন আমাদের টেস্ট করতে বলছে যে কি আমরা তো দেখলাম যে কি অ্যাকচুয়ালি যে নতুন মেডিকেশনটা এলডিএল লেভেল কমাইতেছে নাকি, এখন ওইটা হইতেছে আমাদের টেস্ট করতে হবে যে টেস্ট ইফ দ্য মিন এলডিএল লেভেল ইজ সিগনিফিক্যান্টলি লেস দ্যান 120 ইউনিট। 120 কেন বলছে, কজ এইটা হইতেছে ধারণা করা হয় 120, এটা পপুলেশন মিন। তাহলে আমাদের এখন নাল হাইপোথিসিসটা কি আসতেছে, নাল হাইপোথিসিস আসতেছে যেটা হইতেছে আমরা অলরেডি জানি বা এক্সিস্টিং কি আছে, এক্সিস্টিং মেডিকেশন কোলেস্টেরল লেভেলকে কততে নামায়, 120 নামায়। সো এই যে গিভেন পপুলেশন মিন ইজ ইকুয়াল টু 120 ইউনিট, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে কত 10, এই যে 10 দিলাম। এরপরে স্যাম্পল সাইজ হচ্ছে যে পেশেন্ট যেগুলো হইতেছে মানে যাদের উপরে নতুন ওষুধটা দেওয়া হয়েছে এটা হইতেছে ওদের স্যাম্পল 50। এরপরে স্যাম্পল মিন কত হচ্ছে 118 ইউনিট। ওকে বুঝলো। এবারে হচ্ছে যে নাল আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ডিফাইন করি। নাল হাইপোথিসিস তো ওই যে নাল হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস বলে যে কি এক্সিস্টিং মিনও যা তারপরে নিউ মিন একই হবে, এইটা হচ্ছে বলে নাল হাইপোথিসিস। অর্থাৎ এক্সিস্টিং যে ওষুধ সেটা হচ্ছে 120 পর্যন্ত নামায়, নিউ যে ওষুধ সেটাও 120 পর্যন্তই নামায়। এখানে যদি আমরা দেখছি 118, মানে এটা জাস্ট র্যান্ডমলি হয়ে গেছে, মানে ইম্পর্টেন্ট কিছু না। এইটা হচ্ছে বলতেছে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস কি বলে হইতেছে কি
যে কি না নতুন যে ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধটা হচ্ছে 120 ইউনিটের নিচে নামাইতে পারে। তার মানে এই ধারণা হইতেছে আমরা কেন করতেছি, এই ধারণা আমরা করতেছি কারণ আমরা যখন নতুন ওষুধটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমরা দেখছি যে কি যে এলডিএল লেভেল অ্যাকচুয়ালি 118 ছিল। প্রথমটা ছিল কতটা, মানে পপুলেশন কত এক্সিস্টিং এর জন্য ছিল 120, এবার আমাদের হইতেছে 118, এই হইতেছে কেস। সো হইলো, সো এই জন্য আমরা হইতেছে আল্টারনেটিভ দিলাম এটা। তাহলে এটা এখন কোন টাইপের টেস্ট সেটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে একটা ওয়ান টেল টেস্ট। কেন? কারণ এখানে হইতেছে আমরা লেস দেন বিবেচনা করতেছি। সো লেস দেন বিবেচনা করতেছি জন্য এটা একটা লেফট টেল টেস্ট। আমরা যদি বের করার চেষ্টা করতাম যে কি এই নিউ মেডিকেশনটা হইতেছে সিগনিফিক্যান্টলি ডিফার করে, অর্থাৎ লেস দেন হইতে পারে, গ্রেটার দেন হইতে পারে, কোনটা হবে সেটা আমরা জানি না, তখন সেটা টু টেল টেস্ট হইতো। ওকে, তো স্টেপ 2 হইতেছে কি যে আলফার মান হইতেছে আমরা স্টেট করবো সিগনিফিকেন্স লেভেল কত দেওয়া 0.01। সো আলফা হচ্ছে কত, আলফা হচ্ছে 0.01। এবার যেহেতু এটা একটা লেফট টেল টেস্ট, তাহলে এখন আমাদের কি করতে হবে, আচ্ছা এখন আমি একদম নিচে যাই, আমি বুঝাই যে হাইপোথিসিস টেস্টিং বিষয়টা কি। এইখানে যে আপনি ডেটা দেখতেছেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা যা আছে, এইটাকে আমরা হইতেছে একটা পপুলেশন ডেটা ধরতেছি আর কি। পপুলেশন ডেটা মানে কি এক্সিস্টিং যে মেডিকেশন ছিল সেই ডেটা। সো ওটা কোলেস্টেরল লেভেল হইতেছে 120 পর্যন্ত নামায়, এভারেজে সো এই যে 120 দেওয়া আছে। সো এইটা হইতেছে আমাদের পপুলেশন ডেটা। এখন হাইপোথিসিস টেস্টিং আমরা মেইনলি কি করি, আমরা যে একটা স্যাম্পল ডেটা পাইছিলাম সেখানকার একটা মিন পাইছিলাম, সেই মিনটা আমরা এটার সাথে কম্পেয়ার করে দেখবো। কম্পেয়ার করে দেখবো যে কি সেই মিনটা রিজেকশন রিজিয়নে পড়ে কিনা। রিজেকশন রিজিয়নটা কি, রিজেকশন রিজিয়নটা হচ্ছে আপনার সিগনিফিকেন্স লেভেলের উপরে ডিপেন্ড করে। এখানে হইতেছে সিগনিফিকেন্স লেভেলটা হচ্ছে বলছে কত 0.01। তাহলে আমরা দেখবো 0.01, এখন 1 থেকে যদি আমরা 0.01 মাইনাস করে কত আসে, হচ্ছে 0.99। আর আমরা কি প্রমাণ করতে চাই, আমরা প্রমাণ করতে চাই যে কি যে স্যাম্পল মিনটা পাইছি সেটা হইতেছে সিগনিফিক্যান্টলি লোয়ার হবে। সিগনিফিক্যান্ট লোয়ার যদি হয়, এইখানে যদি 120 হয়, তাহলে এর সিগনিফিক্যান্টলি লোয়ার একটা ভ্যালু কোথায় থাকবে, এখানে থাকবে, রাইট। অর্থাৎ 95% যে রেঞ্জটা আছে বা মিন থেকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বামে থাকবে, এইখানে কোনো এক জায়গায় থাকবে, রাইট। সো এটা কোন জায়গায় থাকবে সেটা বের করে হইতেছে আমরা সিগনিফিকেন্স লেভেল দিয়ে। সিগনিফিকেন্স লেভেল যেহেতু 0.01 বলা আছে, তাহলে হইতেছে আপনি মনে করেন যে কি এই মিন থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইরের যে রেঞ্জটা সেইটা হইতেছে আমাদের রিজেকশন রিজিয়ন হবে। অর্থাৎ যদি ওই 118 যদি এটার মধ্যে যদি পড়ে যায়, তাহলেই মনে করেন যে কি নাল হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করে দেব। কিন্তু কথা হইতেছে 118 তো পড়ে এই জায়গায়, তাহলে কি আমরা রিজেক্ট করবো? রিজেক্ট তো করা যাইতেছে না। বাট বিষয়টা এরকম না, আমরা কারণ এখন হইতেছে আমরা এই পপুলেশনের সাথে কম্পেয়ার করবো না, আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, কম্প্যারিজন করতেছি। বাট কিভাবে করতেছি, আমরা কি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে কি এক্সিস্টিং যে মেডিকেশন সেটার পপুলেশন হইতেছে এটা, সেইটার পপুলেশন অনুযায়ী মিন হইতেছে মাঝখানে 120, কিন্তু নিউ যে মেডিকেশন সেটা কোন পপুলেশন থেকে আসছে সেটা তো আমরা জানি না, কোন একটা ভিন্ন ধরনের পপুলেশন আসতে পারে। তাই দুইটার যদি আমরা কম্পেয়ার করতে চাই, আমাদের দুইটাকে সেম স্কেলে আনতে হবে। সেম স্কেলে আনার জন্য আমরা কি করবো, জেড স্কোর স্ট্যান্ডার্ডাইজেশন করবো। এই জন্য আমরা যদি কম্পেয়ার যদি করতেই চাই, তাহলে করতে হবে কি যে ওই স্যাম্পল মিন, সেই স্যাম্পল মিনের জেড স্কোরটা বের করতে হবে। জেড স্কোর বের করে তখন এটার সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করার পরে যদি মনে করেন যে জেড স্কোরটাই রিজেকশন রিজিয়নে চলে যায়, তাহলেই আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করে দেবো। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। সো এটা কীভাবে করবো, সো প্রথমে ওই যে আমাদের যে সিগনিফিকেন্স লেভেলের জন্য যে জেড স্কোরটা সেটা বের করা লাগবে। সেটার জেড স্কোর তাহলে আমরা কীভাবে নর্মাল প্রবাবিলিটি টেবিল থেকে বের করব, অর্থাৎ বের কীভাবে করব, সিগনিফিকেন্স লেভেলটা এইখানে দেওয়া আছে, রাইট। এইখানে যদি একটা সিগনিফিকেন্স লেভেল থাকে বা এখানে যদি একটা পয়েন্ট থাকে, তাহলে তার বামে হইতেছে কত পার্সেন্ট ডেটা পয়েন্ট থাকবে, 0.01 মানে 1% আর কি। আর এই ডান সাইড হচ্ছে 99, তাহলে এইখানের এরিয়া কত, এখানকার এরিয়া হচ্ছে 0.01। তাহলে সেই 0.01 প্রবাবিলিটির জন্য হইতেছে জেড স্কোরটা কত আসবে সেটা আমরা দেখব। 0.01 এর জন্য আসবে হচ্ছে এই যে এখানে কিছু একটা -2.33 বা -2.31 কিছু একটা আমরা ধরলে হইতেছে। কত ধরে করছি আমি,
ধরতে হচ্ছে -2.31 ধরলাম, সে বের হইলো। এবার আমরা এই স্যাম্পল মিনটার জেড স্কোয়ার বের করবো। যদি ওইটা যদি এটা এক্সিড করে তাহলে মনে করেন কাহিনী হয়ে গেছে, যে তখন নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করে দেবো। সো ওইটার জেড স্কোর আমরা ক্যালকুলেট করবো। এখানে ফর্মুলা একটু ডিফারেন্ট। ইউজুয়ালি আমরা কি করতাম, এক্স মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতাম না, বাট ওইখানে ওটা না, এখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই বা √n করি, এটাকে স্ট্যান্ডার্ড ইটোর বলে আর কি। কেন আমরা এখানে এই ফর্মুলা ইউজ করতেছি অত ডিপ হইতেছে যাবো না। সো এইভাবে আমরা ক্যালকুলেট করলাম, আসছে কত -1.41 আসছে। ডিসিশন রুল এবার স্টেট করতে হবে, যেটা আমি অলরেডি স্টেট করেই দিছি। সেটা কি, যে এই জেড স্কোরটা যদি জেড স্কোরে এক্সিট করে যায়, তার মানে এই জেড স্কোরটা পড়তেছে কই, এই রিজেকশন রিজিয়নে। যেহেতু রিজেকশন রিজিয়নে পড়তেছে, এটা মিললে নাল হাইপোথিসিস রিজেকশন রিজিয়ন আর কি। সো এখানে যদি পড়ে তাহলে নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করে দেবো। নাল হাইপোথিসিসে কি ছিল, নাল হাইপোথিসিসে ছিল হচ্ছে কি μ=120, মানে নাল হাইপোথিসিস স্টেট করছে যে কি ওল্ড মেডিকেশন আর নিউ মেডিকেশনের মধ্যে অ্যাকচুয়ালি কোনো তফাৎ নাই। তাহলে এটা যদি আমরা রিজেক্ট করে দেই তাহলে থাকতেছে কোনটা, এই যে এটা। তখন আমরা বুঝবো যে কি না, তার মানে হইতেছে পুরাতন ওষুধ আর নতুন ওষুধের মধ্যে তফাৎটা আছে। আর আমরা যে এই 118 যে দেখলাম যে কমে গেছে, সেই কমটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি এভিডেন্ট। বিষয়টা হইতেছে এরকম। সো আমাদের কত আসছে -1.41। -1.41 কি এটাকে এক্সিট করছে? আমরা যদি নাম্বার লাইনে দেখি, তাহলে নাম্বার লাইনে দেখলে মনে করেন যে মাইনাস, যদি এখানে পজিটিভ দেওয়া আছে, আপনি মনে করেন এখানে সব কিছু নেগেটিভে দেওয়া। সো -1.41 যদি এইখানে পড়ে, তাহলে -2.31 কী করবো, ওইখানে পড়বে না। সো এটা কিন্তু এক্সিট করে নাই। সো যেহেতু এক্সিট করে নাই, তখন কি, তার মানে হচ্ছে যে ইফ দ্য জেড স্কোর অফ দ্য স্যাম্পল মিন এক্সিড দ্য জেড স্কোর করেসপন্ডিং টু সিগনিফিকেন্স লেভেল দেন রিজেক্ট না, এলস এই যে উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। সো কনক্লুশনটা কীভাবে হবে, যে উই ফেল টু রিজেক্ট দি নাল হাইপোথিসিস। কোশ্চেন অ্যান্সার এটুকু লিখতে হবে। আর এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স অ্যাট দি 1% সিগনিফিকেন্স লেভেল to conclude that the mean LDL cholesterol level is less than 120 mg/dl. এইটুকু দেখলে হবে। পরে আমি আরও ডিটেলস কিছু লিখছি, এগুলো আপনারা যেটা পড়ে নিতে পারেন। বাট ইউজুয়াল কেস হইতেছে এইটুকু দেখবেন যে উই ফেল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। তারপরে লাইন হচ্ছে এটা লিখবেন যে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, মানে পর্যাপ্ত স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স আমাদের নাই। কত পার্সেন্ট সিগনিফিকেন্স লেভেলে? 1% সিগনিফিকেন্স লেভেলে। এটাই। তো এইটাকে দিতেছে গেলে এক টাইপের ম্যাথ। এখন দিতেছে পরের টাইপের ম্যাথ। পরের টাইপের ম্যাথের হচ্ছে অনেকটা সেম বাট একটু ডিফারেন্ট। সেটা কি, কোশ্চেন হচ্ছে অনেকটা সেম, যে এ ক্লিনিক্যাল ট্রায়াল ইনভেস্টিগেটস ওয়েদার নিউ মেডিকেশন হায়ার্স, আগে ছিল লোয়ার্স, এবার হায়ার্স। সো কোশ্চেন না পড়ে আমি বিষয়টা একদম বলে দিই। সেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস, এইটা মানে 120। সো পুরাতন যে ওষুধ ছিল সেই হইতেছে 120 ইউনিটের লোয়ার, মানে 120 ইউনিট রাখতে পারতো আর কি। এরপরে কি হয়েছে, যে কি ক্লিনিক্যাল ট্রায়াল ইনভেস্টিগেটস ওয়েদার নিউ মেডিকেশন হায়ার্স এলডিএল কোলেস্টেরল লেভেলস টু মোর দ্যান 120 mg/dl অন এভারেজ ডিউ টু সাম কেমিক্যাল এরর্স। একটা নতুন ওষুধ তৈরি করা হয়েছে, ধারণা করা হয়েছে সেখানে কিছু ইরোড আছে। ইরোড থাকার কারণে কি কোলেস্টেরল লেভেল যে এভারেজ 120 রাখে, ওই 120টা ওটা বাড়াই দিচ্ছে। বাড়ায় কত করতেছে? 122 করতেছে। এখন এটা অ্যাকচুয়ালি ভ্যালিড কি একটা স্টেটমেন্ট কিনা সেটা আমাদের জাজ করতে হবে। সো নাল হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস বলবে যে কি পুরাতন ওষুধ হইতেছে 120 ইউনিটে রাখছে, নতুন ওষুধ হচ্ছে 120 ইউনিটে রাখছে। এইখানে আমরা একটু ডিফারেন্স দেখছি, সেই ডিফারেন্স গোনায় নেওয়ার মতো না। আর আমরা হইতেছে একটা অ্যালটারনেটিভ হাইপোথিসিস কি দেবো, যে কি না বাড়ায় যখন দিচ্ছে মেবি এটা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিড হইলেও হইতে পারে। সো আমরা টেস্ট করবো। টেস্ট যদি করি তাহলে বুঝবো যে কি নিশ্চিতের মধ্যে কোনো না ইরোর টিরোর কিছু একটা আছে। সো এখন টেস্ট শুরু হবে। এটা একটা রাইট টেল টেস্ট। কেন? কারণ আপনার অল্টারনেটিভ হাইপোথিসিসের সাইনটা দেখেন, এইদিকে গ্রেটার দেন হয়ে গেছে। গ্রেটার দেন মানে কি রাইট টেল টেস্ট, আর একটা ওয়ান টেল টেস্ট। সো আবার আমরা এতে সালফা স্টেট করলাম। এবার দেখাই যে কি বিষয়টা কীরকম, আগে গ্রাফ থেকে দেখাই। এবার রিজেকশন রিজনটা দেখেন কই চলে গেছে, এখানে চলে গেছে। চলে যাওয়ার কারণ কি, পপুলেশন ডেটায় পপুলেশন মিন কত ছিল? 120। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হইতেছে একটা ভ্যালু আমাদের কাছে আসছে যেটা হইতেছে মিন থেকে বড়, অর্থাৎ 122। এইখানে কোনোটাই আসছে। সো ওই 122টাকে যদি আমরা স্কেল করি, স্কেল করার পর আমাদের দেখতে হবে যে কি সেইটা হইতেছে 99%, যে 99% পার্সেন্টাইল ছাড়াই গেছে কিনা, অর্থাৎ মিন থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছাড়াই গেছে কিনা। কেন 99 পার্সেন্টাইল বলতেছি? বিকজ আমাদের সিগনিফিক্যান্ট লেভেল দেওয়া আছে 0.01। 0.01 মানে হইতেছে 0.99, মানে আপনি যদি 1 থেকে মাইনাস করেন আর কি।
সো এই হচ্ছে কাহিনী। এখন আমাদের তাহলে বিচার করতে হবে কি, যে আমাদের ওই যে স্যাম্পল মিন পাইছি সেটার জেড স্কোর এই রিজেকশন রিজিয়নে চলে যায় কিনা। তো এই রিজেকশন রিজিয়নে যদি যায় কিনা সেটা বের করার জন্য আমাদের আগে দেখতে হবে যে এই পয়েন্টের জেড স্কোরটা কত। আমরা তো জেড স্কোরের সাথে জেড স্কোরে কম্পেয়ার করবো, রাইট, আগে যেমন করেছিলাম। তো এটার জেড স্কোর যদি ক্যালকুলেট করতে চাই, কীভাবে ক্যালকুলেট করবো, এটার বামে এরিয়া যত সেটা হইতেছে আমরা প্রবাবিলিটি টেবিল থেকে বের করে এটার জেড স্কোরটা দেখবো। কজ আমরা প্রবাবিলিটি টেবিল থেকে ডানের এরিয়া পাই না, অলওয়েজ বামের এরিয়াটাই পাই। সো দেখবো যে কি 0.99 এর জন্য আমাদের হচ্ছে এই এরিয়াটা কত আসতেছে, মানে এরিয়াই তো 0.99। সো 0.99 এরিয়ার জন্য এখানে জেড স্কোরটা কত আসতেছে ওটাকে আমরা দেখবো। এরিয়া কত, 0.99। 0.99 এই যে এখানে 2.33 আর কি। সো আসলে 2.33 ওই যে আগের মতোই যে ফাইন্ড দ্য জেড স্কোর কোরেসপন্ডিং টু 1 মাইনাস আলফা। 0.9 1 থেকে মাইনাস কেন করছে, কারণ আগেরটাই তো আমাদের একদম ডিরেক্ট, আগেরটাই লেফট ছিল না, লেফটের হিসাব ছিল। সো আমরা এরিয়াও তো লেফটেই ক্যালকুলেট করতে পারি। আগেরটা ছিল লেফট টেস্ট, আমরা নর্মাল প্রবাবিলিটি টেবিল থেকে আমরা লেফটের এরিয়াটাই বের করি। সো আমাদের আর মাইনাস করা লাগে নাই। বাট এবার টেস্ট হয়ে গেছে রাইট। সো আমাদের হইতেছে কি যে কি লেফটের এরিয়াটা, এখনও লেফটের এরিয়াটাই বের করা লাগবে। সো লেফটের এরিয়াটা কত, 0.99। ওটা আমরা বের করে নর্মাল প্রবাবিলিটি দেখলাম এই এরিয়ার কোরেসপন্ডিং জেড স্কোরটা কত। জেড স্কোর বের করে ফেললাম। এবার আমরা করবো কি, আমরা যে স্যাম্পল মিন পাইছি, স্যাম্পল মিন কত ছিল 122, এখানে 118 ভুলে দেখে ফেলছি। কোশ্চেন কপি পেস্ট করছি তো 122, আর কোন জায়গায় ভুল করছে আমি নিজেও জানি না। কোশ্চেন কপি পেস্টিং করা সেইটা সেকেন্ড 122। এখন তাহলে আমরা এই 122 এর জেড স্কোরটা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করলাম কত আসছে, 1.41। 1.41 কি 2.31 কে এক্সিট করছে, করে নাই। আপনি যদি নাম্বার লাইনে দেখেন তাহলে 1.41 যদি এখানে থাকে, এখানে যদি 1.41 থাকে, 2.31 থাকবে যে কি এখানে কোনো জায়গায়, সেটাকে এক্সিট করছে, করে নাই। এক্সিট যেহেতু করে নাই তাহলে আমরা হচ্ছে নাল হাইপোথিসিস, যে উই ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এই হইতেছে গেল যে এই টাইপের ম্যাথ। এখন লাস্ট আর একটা টাইপ ম্যাথ আছে এই ওয়ান স্যাম্পল থেকে, সেটা আমরা দেখি। সেটা কি বুঝতেই পারতেছেন, টু টেল একটা কেস হবে, যে ক্লিনিক্যাল ট্রায়াল ইনভেস্টিগেট ওয়েদার নিউ মেডিকেশন ফ্লাকচুয়েটস এলডিএল, অর্থাৎ এক্সিস্টিং মেডিকেশন হইতেছে এভারেজে 120 ইউনিট রাখতেছে এলডিএল লেভেল, নতুন একটা আসছে, সেটা কি করতেছে আমরা জানি না। আমরা ধারণা করতেছি এটা একবার 118 করতেছে, একবার 122 করতেছে, ওইরকম মানে ফ্লাকচুয়েট করতেছে আর কি। এখন কম করতেছে না বেশি করতেছে উই ডোন্ট নো। সেই কেসে আমরা কি করব, এই কেস হইতেছে আমরা যে টু টেল টেস্ট করবো। টু টেল টেস্ট ওটার আবার আলাদা কিছু থিওরি আছে। থিওরি বলতে গেলে সবই সেম। আপনি যদি কনসেপ্ট যদি এতক্ষণে যদি বুঝে থাকেন আর কি, এইখানে কেন রাইট সাইডে রিজেকশন রিজিয়ন হইতেছে, তারপর ওইখানে কেন লেফট সাইড হইতেছে, এটা আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যে আপনি যদি না বুঝেন যে কি ইয়াগুলা কি, আপনি জাস্ট স্টেপগুলো যদি মেমোরাইজ করে দেন তাও হবে। বিকজ দিন শেষে আপনারা হইতেছে কি করতে হবে, আপনার করতে হবে কি আপনি ইফিসিয়েন্টলি টেস্টটা করেন, মানে কোনো বিপদ আপদ ঘটাই দিয়ে আর কি, জাস্ট আপনি ইফিসিয়েন্টলি টেস্টটা করতে পারলেই হয়েছে, ওইটাই। সো হইতেছে গেল যে এখন আমাদেরকে যে টু টেল টেস্ট করতে হবে। সো টু টেল টেস্ট করার জন্য আবার হইতেছে আমরা আলফা স্ট্রেট করলাম। ওকে, আলফা স্ট্রেট করলাম। এবার দিকে আসে যে কি বিষয়টা কীরকম। সো টু টেল টেস্টে আমরা কি করতেছি, আমরা জানি যে পপুলেশন মিন 122। এখন আমরা একটা স্যাম্পল মিন দিব, সেই স্যাম্পল মিনটা এখানেও পড়তে পারে, এখানেও পড়তে পারে, যে কোনো জায়গায় পড়তে পারে। এই জন্য রিজেকশন রিজন হইতেছে এখানে দুইটা। সো আপনি কি করবেন, আপনি হইতেছে চাইলে এটার জন্য হয় বের করবেন, না এটার জন্য বের করবেন আর কি, যেটা আপনার খুশি। অর্থাৎ এখানে হইতেছে আপনি প্রথমে কি করবেন, এটার জেড স্কোর বের করবেন। ইন্টারেস্টিং যেটা, এটার জেড স্কোর যত আসবে এটার জেড স্কোর ততই আসবে, শুধু সাইনটা ডিফারেন্ট হবে। এখানে যদি পজিটিভ হয় এখানে হবে নেগেটিভ। সো বিষয়টা এরকমই। সো আপনি এটার জন্য জেড স্কোরটা বের করতে পারেন, বা নয় এটার জন্য জেড স্কোর বের করতে পারেন। একটা বের করলেই হইলো। বের করার পরে আপনি হইতেছে আমাদের যে স্যাম্পল মিনটা ছিল সেই স্যাম্পল মিনের যে জেড স্কোরটা দেখবেন। মনে করেন হচ্ছে কি আমাদের এই ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, মানে রিজেকশন রিজনের যে জেড স্কোরটা থাকে ওইটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। ক্রিটিক্যাল পয়েন্ট মনে করেন আসছে কত, যে -2 পয়েন্ট সামথিং। ওকে, -2 পয়েন্ট সামথিং। এরপর আপনার হচ্ছে ওই স্যাম্পল মিনের জেড স্কোরটা আসছে হচ্ছে মনে করেন 2 পয়েন্ট সামথিং এখানে আসছে।
তাহলে এখন আপনি কিন্তু এটা বুঝলে দিন না যে এটা এক্সিস্ট করে নাই, এক্সিট কিন্তু করছে ঠিকই, বিকজ এটাও রিজেকশন রিজন 2 পয়েন্ট সামথিং, কিন্তু এখানে রিজেকশন রিজন আবার আপনি মাইনাসটার জন্য ক্যালকুলেট যদি করেন তাহলে এখানেও রিজেকশন রিজনই আর কি। সো বিষয়টা ওই রকমই যে আপনি এই অ্যাবসোলিউট ভ্যালু হিসাব করতে পারেন, যে ভ্যালু যায় আসুক আপনি অ্যাবসোলিউটটা ক্যালকুলেট করে পরে হইতেছে দেখবেন যে কি আসতেছে। সো এটা কম্পারিজন করলেই হবে। আমরা দেখি কি করছিলাম, এই যে সো টিউটোরিয়াল টেস্ট। তো এখন আপনি চাইলে এই যে ফাইন্ড দ্য জেড স্কোর কোরেসপন্ডিং টু 1 মাইনাস আলফা এরিয়ার জন্য করতে পারেন, বা আবার করতে পারেন কি ফাইন্ড দ্য জেড স্কোর কোরেসপন্ডিং টু আলফা ইজ ইকুয়াল টু 0। এটা করলে আমি বিজি হইতেছে, রাইট, মাইনাস করা লাগতেছে না। সো বোথ ওয়ার্ক ফর টিউটোরিয়াল টেস্ট। সো আপনি এটার জন্য যদি এই প্রবাবিলিটির জন্য জেড স্কোর যদি বের করেন, আমরা অলরেডি বের করছিলাম কি আগের ম্যাথগুলোতে 2.31 আসছে। তো এখন হইতেছে আমরা আমাদের স্যাম্পল কত ছিল, স্যাম্পল মিন যে আমরা করলাম ওটা আসছে কত 118। সেটার জন্য করে এই আবার 122 দিয়ে করে রাখছি কপি পেস্টিং করতে করতে। 118 তো নাকি 118 করলে এখানে জাস্ট একটা মাইনাস হয়ে যাবে। সো ডিসিশন রুল আবার স্ট্রেট করেন। ডিসিশন রুল তো জানেনি কি, এতক্ষণ যে বক বক করলাম ওইগুলোই। সো -1.41 আসছে আর 2.31 আসছে। কথা হইতেছে এখন -1.41 কে 2.31 কে এক্সিট করে না তো, রাইট। আপনি যদি নাম্বার লাইন বিবেচনা করেন না, মাইনাস হইতেছে -14 থাকবে হইতেছে একদম বামে, আর জেড স্কোর আসছে কত 2.31, ওটা একদম ডানে, রাইট। বাট কথা হইতেছে -1.41 কিন্তু একটা রিজেকশন রিজনেই পড়ছে। সেটা কোনটা? সেটা হইতেছে সরি, আমি রিজেকশন রিজনে পড়ে নাই। ওকে গুড, পড়ে নাই, বাট পড়তে পারতো। মনে করেন এটার ভ্যালু আসছে কত -2.33। এইটার ভ্যালু যদি -2.33 আসতো তখন কিন্তু আমরা কি বলতাম যে এটা মানে রিজেকশন রিজনে পড়ে নাই, রাইট, ওটা বলতাম। বাট বিষয়টা এরকম না। আপনি পজিটিভ ভ্যালুর দিক থেকে চিন্তা করলে হবে না, কজ রিজেকশন রিজন দুইটা, -2.32 একটা রিজেকশন রিজন প্লাস 2.32 একটা রিজেকশন রিজন। আমাদের ভ্যালু যদি এখানে -2.33 আসতো তাহলে এটা এই রিজেকশন রিজনে পড়ে যাইতো। সো রিজেকশন রিজনে পড়তেছে মানে কি, যে আমরা নাল হাইপোথিসিস তখন রিজেক্ট করে দিতে পারতাম। বাট যাই হোক, এটা রিজেকশন রিজনে পড়া নেই, কারণ -1.41 কোথায়, -1.41 হয়তো এই যে এইদিকে কোথাও থাকবে নাম্বার লাইনে, যদি আমরা মাইনাস বিবেচনা করি পজিটিভের দিকে এইদিকে কোনো জায়গায় থাকবে, অর্থাৎ রিজেকশন রিজনে পড়তেছে না। সো এইতেছে গেল কাহিনী, রিজেকশন রিজনে যেতে পড়তেছে না। সো উই ফেল টু রিজেক্ট দি নাল হাইপোথিসিস। ওর ইন্টারপ্রিটেশনটা এখানে দেওয়া আছে। সে হচ্ছে গেল যে কি আমাদের জেড স্কোর বা ওয়ান স্যাম্পল। টাইটেলটা কী ছিল, এগুলো টাইটেলও মনে থাকতে চায় না, যে ওয়ান স্যাম্পল জেড টেস্ট। সেইভাবে ওয়ান স্যাম্পল জেড টেস্ট করা লাগে। কোনো কনফিউশন যদি থাকে তাহলে জাস্ট এই লেকচার শিটটা কনসাল্ট করেন, তাই হয়ে যাবে। সো এইটুক গেল, এর পরেরটুকু আমি লিখি নাই। এরপর আমাদের কি আসতেছে, এরপর আসতেছে আমাদের যে ওয়ান স্যাম্পল টি টেস্ট ফর মিন। আমি হচ্ছে অনেক বেসিক দেখাই দিতেছি এবার, বাট সামনের যত আগাবো আমি চেষ্টা করবো বেসিকগুলো হইতেছে একদম মানে কম কম পড়াইতে আর কি, যেমন ক্যান কি হইতেছে না হইতেছে আমি জাস্ট দেখাই দেবো যে কি ম্যাথগুলো কেমনে করে। বিকজ মোস্ট অফ দ্য পিপল আমি জানি যে কি এই ভিডিও যখন দেখবেন আপনারা এক্সামের আগে দেখবেন, রাইট, আর এক্সামের আগে ম্যাথ কীভাবে করা লাগে সেটাই জানা বেশি জরুরি। আর কেউ যদি বায়োস্ট্যাটিস্টিশিয়ান অ্যাটলিস্ট যদি সামনে হইতেও চান, হ্যাঁ হেল্প নিতে পারবেন, গুড। আর তখন নিজেও সেলফ স্টাডি করে অ্যাকচুয়ালি আপনি বের করতে পারবেন যে কি হ্যাঁ এগুলো এই জন্য হয়, এগুলো এই জন্য হয়। সো সামনে যখন আমি পড়াবো আমি ম্যাথে অনেক বেশি ফোকাস করবো, এই ব্যাকগ্রাউন্ড নলেজগুলো যত কম রাখা যায় ততই কম রাখার চেষ্টা করবো আর কি। সো দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।